দেখা যাচ্ছে ক্যামেরা? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা বেসিক ডিসকাশনগুলি করছিলাম যে আপনার ইনোটে শেষ হয় নাই, মানে আমাদের টার্মস গুলির নাম ভালোমতো জানা দরকার, প্লাস হচ্ছে নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলের কথা মনে আছে আপনাদের? নেটওয়ার্ক মডেল কি কি বলে তো সংক্ষিপ্ত করে নেটওয়ার্ক মডেল কি বা एग्जांपल ওএসআই মডেল, টিসিপি/আইপি মডেল, ভেরি ইম্পর্টেন্ট থিং ওএসআই মডেল। এবং গত ক্লাসে একবার বলছিলাম যে আপনাদের নেটওয়ার্ক ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক করেছেন, যার হাফ অফ দ্য সিলেবাসই হচ্ছে ওএসআই মডেল বা নেটওয়ার্ক মডেল, টিসিপি/আইপি মডেল মিলে। ওএসআই 7টা লেয়ার, টিসিপি/আইপি 4টা লেয়ার। আচ্ছা, আমরা এটা ডিসকাস করছিলাম। আপনারা দেখেন যে এগুলো আলোচনা করেছি যে নেটওয়ার্ক কি, নোডস কি, প্রোটোকলস কি, তারপরে কম্পিউটার নেটওয়ার্ক কিভাবে কাজ করে, এবং নোট আপনাদের সাথে আপলোড করা আছে। আমরা আজকে যেখান থেকে দেখব ওএসআই মডেল, এখান থেকে আজকে দেখাচ্ছিল। তো ওএসআই মডেলটা হচ্ছে কি, ওএসআই মানে হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, মানে যেটা যে একটা স্তর পার করে গন্তব্যে পৌঁছায় এবং গন্তব্য থেকে যখন আবার ফেরত আসে তখন যে স্তরগুলি পার করে ফেরত আসে সেগুলি হচ্ছে আপনার এই ওএসআই মডেলের লেয়ার। ওএসআই মডেলের লেয়ারগুলি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা স্পেসিফিক কাজ থাকে এবং প্রত্যেকটা লিংক দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাইপার লিংক করা, প্রত্যেকটা লিংক দেওয়া আছে ইন ডিটেইলসে। আপনারা এগুলি এই ক্লাসে আলোচনা করব না, এগুলি জাস্ট রিক্যাপ করা হচ্ছে। সো আপনাদের যদি কারো মনে না থাকে যে হোয়াট ইজ নেটওয়ার্ক লেয়ার বা কি কাজ করে নেটওয়ার্ক লেয়ারে, তাহলে আপনারা একটু প্লিজ ক্লিক করে লিংক থেকে একটু একটা ক্লাস দেখে নেবেন। তো যেটা বলছিলাম, ওএসআই মডেলের লেয়ারগুলি তার কাজ স্ট্রিক্টলি ফলো করে, একজনের কাজ আরেকজন করে না, বা একজনের কাজ আরেকজন ইন্টারফেয়ারও করে না। সো স্ট্রিক্টলি ফলো করা হয়। অন দা আদার হ্যান্ড টিসিপি/আইপি মডেল, যেখানে লেয়ার আছে টোটাল 4টা, এই 4টা লেয়ার আবার একটু ফ্লেক্সিবল, মানে নিজেদের মধ্যে হচ্ছে একটু এদিক ওদিক করেও একজন আরেকজনের কাজ করে দিতে পারে, সেক্ষেত্রে সমস্যা নাই। ফ্লেক্সিবল এই কারণে বলা হচ্ছে। প্লাস হচ্ছে আপনার টিসিপি/আইপি মডেলটা মেইনলি ইন্টারনেট কানেক্টিভিটির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মানে আপনি ইন্টারনেটের থ্রুতে কোনো কিছু করছেন সেটা হচ্ছে টিসিপি/আইপি মডেলে কাজ করে। বাট পুরো জিনিসটাই এখন ওএসআই এর মধ্যে চলে আসছে। টিসিপি/আইপি মডেল ওল্ডার কনসেপ্ট ছিল, এখন সব জিনিসটাই টিসিপি/আইপি মডেল এক্সিস্ট করলেও পুরোটাই এখন ওএসআই মডেলের মধ্যে চলে আসছে। এবং ওএসআই এই 7টা লেয়ার আপনার ধারাবাহিকভাবে যখন আপনার থেকে পাঠাচ্ছেন, মানে আমি আপনার কাছে যখন পাঠাচ্ছি তখন ফিজিক্যাল অ্যাপ্লিকেশন লেয়ার থেকে হচ্ছে 1 নম্বর লেয়ার শুরু। যখন আমি পাঠাচ্ছি, যখন আপনি রিসিভ করছেন, আপনি রিসিভ করার সময় আপনার কাছে ফিজিক্যাল লেয়ার থেকে শুরু, এবং এই ধারাবাহিকতাটা ঠিক থাকে। মানে আমার প্রথম লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, বিকজ আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডেটাটাকে সেন্ড করছি এবং এটা সবগুলি লেয়ার পার হয়ে আমার ফিজিক্যাল মিডিয়ামে, মানে আপনার ফিজিক্যাল মিডিয়ামে পৌঁছে দিচ্ছি। আপনি যখন পাচ্ছেন তখন আপনার কাছে ফিজিক্যালটা শুরুতে, এবং আপনি ফিজিক্যালটা থেকে আপনি অ্যাপ্লিকেশন পর্যন্ত এগিয়ে আসছেন, অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ওপেন করছেন। এছাড়া নেটওয়ার্কে ইউজ করে কিছু প্রোটোকল, মানে প্রোটোকল হচ্ছে কিছু নিয়মের সমষ্টি বা সেট অফ রুলস যাকে বলা হয়। কয়েকটা ইম্পর্টেন্ট প্রোটোকল, অনেক প্রোটোকল আছে, কয়েকটা ইম্পর্টেন্ট প্রোটোকলকে আপনাদের মনে করে দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। এছাড়া আপনি হোস্ট নেম বা দুই একটা কমান্ডও মনে করে দেওয়া হচ্ছে। আপনারা নেটওয়ার্কের কিছু কমান্ড প্র্যাকটিস করেছিলেন, আমার ক্লাস যারা করেছেন বা অন্য যারা ক্লাসই করেন, আপনাদেরকে কিছু নেটওয়ার্ক কমান্ড প্র্যাকটিস করানো হয়েছিল, যেমন নেট স্টার্ট, আইপি কনফিগ, তাই না? এই টাইপের কয়েকটা 8-10টা হলো নেট কমান্ড মনে রাখতে হয় আমরা দ্রুত নেটের কনফিগারেশনটা দেখার জন্য। আপনি কোন আইপিতে আছেন, কি সাবনেট মাস্কে আছেন, কোন হচ্ছে ম্যাক অ্যাড্রেসে আছেন, কোন সুইচের আন্ডারে কতগুলি রাউটার পার করে আপনার ডেটা যাচ্ছে, এই বিষয়গুলি সব চলে আসে। তো এরকম দুই একটা নেটওয়ার্ক কমান্ডের কথা এখানে বলা হয়েছিল। এই যে যেমন দেখেন আইপি কনফিগ, যেটা লিনাক্স, উইন্ডোজ সবটাতেই চলে। তারপরে আসেন পোর্ট কি।
ম্যাক অ্যাড্রেস কি সেটাও তো আপনারা জানেন যে ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ম্যাক অ্যাড্রেস বলে। একটা ডিভাইসের দুই রকম অ্যাড্রেস হয়, একটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেসটাকে বলা হয় আইপি অ্যাড্রেস যেটা পরিবর্তনশীল, আর ফিজিক্যাল অ্যাড্রেসটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস যেটা পরিবর্তনশীল না। এখন বাই ফোর্সফুলি আপনি বলতে পারেন স্যার এখন তো অনেক টুলস দিয়ে ম্যাকও চেঞ্জ করা যায়, ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ করা যায়, বাট ওটা তো বাই ফোর্স। আপনার বাই ডিফল্ট একটা ডিভাইস যখন ম্যানুফ্যাকচার তৈরি করে তখন ওই ডিভাইসের যে অ্যাড্রেসটা দিয়ে দেয় সেই অ্যাড্রেসটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা বাই ডিফল্ট চেঞ্জেবল না। আপনি এখন ফোনকে রুট করে সেই ফোনের তো অ্যান্ড্রয়েডকে আপনি নিয়ে কাজ করতে পারেন, তো এইটা তো লিগ্যাল ওয়েতে যেটা সেটার কথা আসি। আর লজিক্যাল অ্যাড্রেস যেটা আইপি অ্যাড্রেস সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। আপনি আপনার পিসির আইপি এখন একটা রাখছেন, আপনি অন্য একটা গ্রুপে অন্য একটা ডোমেইনে অ্যাড হতে চান, তখন আপনি আইপি অ্যাড্রেস যদি ডিএসসিপি দেওয়া থাকে অটোমেটিক আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। তো মানে একটা হচ্ছে বর্তমান ঠিকানা, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। মানে এখন আপনার বর্তমান ঠিকানা আপনি বনানী আইএস এ আছেন, একটু পরে আপনি বাসায় চলে যাবেন, ওইটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, এরকম ব্যাপারটা। আচ্ছা, পোর্টকে আমরা কি লজিক্যাল চ্যানেল হিসেবে বলা হয়। পোর্টের মাধ্যমে পোর্টের একটা নাম্বার থাকে, আলাদা আলাদা কাজ, যেমন যে আপনারা একটু আগে ডেটাবেস ক্লাস করে আসলেন, ডেটাবেস কানেক্টিভিটি হয় একটা পোর্টের মাধ্যমে না? তো প্রত্যেকটা আলাদা আলাদা ডেটাবেসের আলাদা আলাদা পোর্ট থাকে। ওরাকেলের একরকম, মাইস্কুয়েলের একরকম আলাদা আলাদা পোর্ট থাকে, ডিফল্ট পোর্ট থাকে, সেই ডিফল্ট নিয়ে কাজ করা যায়, অথবা চাইলে পোর্ট অ্যাড্রেসটা চেঞ্জ করা যায়, এটা অ্যালাউ। তো দেখেন এই পোর্ট অ্যাড্রেসটা কি? পোর্ট অ্যাড্রেস হচ্ছে একটা 16 বিট ইন্টিজার নাম্বার। 16 বিট মানে কি? 16টা 0 বা 1 এর কম্বিনেশন, তাই না? আগের দিনের বিটের হিসাবটা আপনাদেরকে বলেছিলাম। তাহলে 16 বিট মানে হচ্ছে 16 ডিজিটের একটা নাম্বার, সহজ কথায়, যেটা কম্বিনেশন হতে পারে 0 আর 1 দিয়ে, 2 3 4 থাকতে পারবে না। Hence we have 216 ports available which is categorized as shown 216 না 2000 পোর্ট আছে অনেকগুলি, 2 to the power 16 আর কি, এটা এরকম 2 to the power মানে 16 বিট মানে হচ্ছে 2 এর পাওয়ার 16, 2 to the power 16 পোর্ট, 2 to the power 16 মানে হচ্ছে ওই যে 65000 সামথিং একটা ভ্যালু আসে সেটা আর কি। তার মধ্যে ওয়েল নোন পোর্ট হচ্ছে 0 থেকে 1023 পর্যন্ত, যেগুলি আমরা সচরাচর বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি। রেজিস্টার পোর্ট হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে সফটওয়্যার রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশনে এই পোর্টগুলি ইউজ হয়। এগুলি মোটামুটি যে অ্যাপ্লিকেশন থেকে ফিক্স করে দেওয়া হয়, সেই পোর্টের নাম্বার ভ্যালুগুলি, এটা হচ্ছে নাম্বার ভ্যালু। আপনার যেমন আপনারা এই যে ভিজুয়াল স্টুডিও কোডের লাইভ সার্ভার ইউজ করেন, 5500 পোর্ট অটোমেটিক চলে আসে কোডিং টাইপ করার সময়, এগুলো ফিক্সড পোর্ট। এগুলি হচ্ছে রেজিস্টার, মানে ওইটার জন্য রেজিস্টার করা আর কি। এটা হচ্ছে রেজিস্টার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় স্ক্রিন, তাই না? দেখতে পাচ্ছেন। এবং তারপর আছে এমপেরিয়াল পোর্ট, যেটা খুব বেশি ইউজ হয় না, সেটা হচ্ছে এই লাস্টের কিছু অংশ 49000 থেকে 65000 পর্যন্ত। তাহলে টোটাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 65535 পর্যন্ত। নেট স্ট্যাক মাইনাস এ কমান্ড যদি দেন তাহলে আপনার ওই যে অ্যাক্টিভ কানেকশনস গুলি দেখতে পারবেন, যেটা আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন। ওই কিছু কমান্ডকে আবার মনে করে দেওয়ার জন্য এই নোটটা পুরোটাই আপনার রিভিউ। আদার রিলেটেড কনসেপ্ট মধ্যে ডিএনএস সার্ভার কি? ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যেখানে সব আইপি অ্যাড্রেসের নাম লেখা থাকে। যেমন গুগলের অ্যাড্রেসটা হচ্ছে এরকম, এই যে অ্যাড্রেসগুলি দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে গুগলের অ্যাড্রেস। আপনি এটা দেখার জন্য এরকম লিখতে পারেন, কমান্ড লিখলে nslookup, তারপরে আপনার ওয়েবসাইট nslookup www.ios.edu.bd, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস কত আপনি পেয়ে যাবেন, যেটা ডিএনএস সার্ভার কি করে ios.edu.bd লিখলে ওই আইপি অ্যাড্রেসটাই হিট করে। তো nslookup লিখে আপনি যে কোনো ওয়েব অ্যাড্রেস লিখলে সেই ওয়েব অ্যাড্রেসে আপনার আইপি অ্যাড্রেস চলে আসে। এআরপি হচ্ছে অ্যাড্রেস রেজোলিউশন প্রোটোকল, এটা ইউজ টু কনভার্ট অ্যান আইপি অ্যাড্রেস টু ইটস করসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস, মানে আইপি অ্যাড্রেসকে ফিজিক্যাল বা ম্যাক অ্যাড্রেসে কনভার্ট করে। and ARP used by the data link layer to identify the MAC address to the receiver's machine. রিসিভার মেশিন ওই MAC অ্যাড্রেস কি করে আইডেন্টিফাই করবে? না আপনি একটা ডেটা পাঠাচ্ছেন আরেকটা মেশিনে, আরেকটা আইপিতে, তো ওই আইপিটা কোথায় আছে, কিভাবে হয়,
এটা যখন মনে করেন যে আমাদের এখানে আমাদের কম্পিউটার ল্যাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটার পাঠাবে, তো ওই সুইচটা হয়ে তো ওই কম্পিউটারে আসছে, ওই সুইচের মধ্যে ওই যেই পোর্টগুলিতে যেই কম্পিউটারের কানেকশনটা লাগানো আছে সেইখানে ওইটার ম্যাক অ্যাড্রেসটাকে নোট করে রাখে। মানে সুইচের মধ্যে একটু মেমোরি আছে, মেমোরিতে এটাকে নোট করে রাখে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেসটা নোট করে রাখার সুবিধাটা কি, দ্রুততম ভাবে কানেকশনটাকে এস্টাবলিশ করা যায়। মানে ফাস্টার টাইমে আপনার হচ্ছে ওই লোকেশনটাকে খুঁজে বের করে, এবং এই এআরপির মাধ্যমে আপনি যখনই নেটওয়ার্কে কানেক্ট হন তখনই আপনার ফার্স্ট টাইম যখন আপনি ডেটা সেন্ড করেন, নেটওয়ার্কে কানেক্ট হওয়ার পরে তো আপনাকে টেস্ট করবে, পিং টেস্ট করে দেখে অথবা একটা ফাইল সেন্ড করে দেখে। তো এটা যখন করবেন তখনই আপনার ম্যাক অ্যাড্রেস লোকেশন অনুযায়ী ওখানে অ্যাড্রেস লেখা হয়ে যাবে। এই কারণে কি হয় যে আমরা দ্রুততম সময়ে যে কোটি 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 কম্পিউটার বা ডিভাইস, এই এত কম্পিউটার এত আইপি অ্যাড্রেস, আপনি একটা মেসেজ পাঠাচ্ছেন সাথে সাথে মেসেজটা চলে যাচ্ছে ওখানে। আপনি হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করেন, মনে করেন আপনার দেশেই না, আপনি মনে করেন যে একদম ডিসটেন্সে আমেরিকায় মেইল করলেন, একটা মেসেজ করলেন হোয়াটসঅ্যাপে হাই লিখলেন, উইদিন 1 সেকেন্ড এটা চলে যাচ্ছে। তাহলে আপনি যেই পার্সনের কাছে করেছেন তাহলে তার তো একটা অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে ফাইন্ড করে দ্রুত চলে যাওয়ার জন্য এইগুলিকে কাজ এই সিস্টেমটা কাজ করে আর কি। আর হচ্ছে আরএআরপি হচ্ছে রিভার্স আর কি আপনার অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। As the name suggests, it provides the IP address to the device again, মানে ওই রিভার্স করে। ARP যা কাজ করে ওটা রিভার্স উল্টা কাজটা করে RARP। The physical address has improved, but RARP has become obsolete since the time DHCP has come into the picture. যেহেতু DHCP চলে এসেছে, DHCP হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এটার মাধ্যমে ওইটা আবার আসলে DHCP কি আইপি অ্যাড্রেসকে ফিক্স রাখে না। আপনি মনে করেন যে আপনার ল্যাবের একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে আইপি রাখছেন, আপনি প্রথম যে 1 নম্বর কম্পিউটারটা ওইটা আজকে দেখেন যে আইপি আছে 192.168.10.1, আপনি 2 ঘন্টা পরে ওটা বন্ধ করার পরে সব বন্ধ করার পরে আবার চালালে দেখবেন ওটার আইপি হয়ে গেছে 10.3 বা 5 বা 10 অন্য কিছু। তার মানে ওই আইপিটা তো ফিক্সড নাই, কিন্তু ওটার ম্যাক অ্যাড্রেসটা তো ফিক্স আছে। তো এই কারণে ওই রিভার্স করে ম্যাক থেকে রিভার্স করে আইপিতে আসা এটা এখন আর কাজের নাই, এইজন্য বলছে এটা অবসলিউট হয়ে গেছে। তারপর ডিএনএস কি করে কাজ করে এটা একটু এখানে লেখা আছে, এটা ডিটেইলস আসছি না। নেটওয়ার্ক সিকিউরিটির ইস্যুটা আসে, নেটওয়ার্কের ভিতরে একটা অ্যালার্মিং কনসার্ন হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। তো সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা বেশ কিছু টেকনিক্স করি। আপনার কি এই পর্যন্ত ছিল না? আসলে না, আমি গরম তো নেই। আসলে এখানে তো এসি, ওখানে তো গরমে ছিলেন। তো মানে আগে ক্লাস করেন অনেক ভাইয়া আছে, তো ওই ক্লাস না করে এই ক্লাসে পাস আসার মধ্যে আগে ছাড়িয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে দেখেন নেটওয়ার্কের একটা বিগ কনসার্ন হচ্ছে সিকিউরিটি এনশিওর করা। আপনি ততক্ষণ ওই নেটওয়ার্ককে ডিলিট করবেন না বা ওই নেটওয়ার্কের মধ্যে আপনি কানেক্টেড হতে চাইবেন না যতক্ষণ না আপনি নেটওয়ার্কটাকে সিকিউর হিসাবে জানবেন। সিকিউরিটি না থাকলে আমার সামান্য একটা হাই লেখা মেসেজই আমি চাই না ভুল লোকের কাছে চলে যাবে। সেরকম অনেক ভ্যালুয়েবল মেসেজ, অনেক ট্রানজ্যাকশন মেসেজ, অনেক অফিসিয়াল মেসেজ, এইগুলি সিকিউরড ভাবে মধ্যপথে যেন মানে আপনি পাঠাচ্ছেন ঠিকই, মাঝখান থেকেও যেন এটা হাইজ্যাক না হয়ে যায়, ভুল হাতে পড়া তো পরের কথা। এইটাকে আমরা এনশিওর করার জন্য বেশ কিছু টেকনিক্স ইউজ করি, যার মধ্যে একটা আছে ফায়ারওয়াল। গতদিনকে দেখাচ্ছিলাম যে যেটার মধ্যে থেকে আপনি ইনবাউন্ড আউটবাউন্ড করতে পারেন, মানে কনফিগারেশন করতে পারবেন যে আমি কাকে অ্যাকসেপ্ট করব। বাই ডিফল্ট একটা লিস্ট ওখানে চলে আসে, ওইটা আপনার করা লাগে না যে কে কে বিশ্বাসী আর কে বিশ্বস্ত না, তার একটা লিস্ট অটোমেটিক। এই যে যখন আপনি ফায়ারওয়াল আপডেট করবেন, আপনার অপারেটিং সিস্টেমে তো ফায়ারওয়াল থাকে, সেই ফায়ারওয়ালটা যখন আপনি আপডেট করবেন ওইটা নেট থেকে অটোমেটিক চলে আসবে যে অমুক বিশ্বস্ত না, তো সেই অনুযায়ী আপনাকে সার্ভিস দিবে। এছাড়াও আপনি যদি বলেন যে না আমি ওকে বিশ্বাস করি, আমার কম্পিউটারে ওকে আসতে দেওয়া হোক, তাহলে তাকে আসতে দেওয়া হবে। অ্যান্টিভাইরাসের মধ্যে আপনি এই কনফিগারেশনটা করতে পারেন না, বাট কিছু কিছু ক্ষেত্রে করা যায় কি অ্যান্টিভাইরাসে আপনি সাসপিসিয়াস ওইটা আপনি ফোর্সফুলি ওকে অ্যালাউ দিতে পারেন, ফোর্সফুলি অ্যালাউ দেওয়া যায়, বাট তারপরে ওইটা অনেক সময় আপনাকে দিবে না, পারমিশনই আসে না, ওইটা অটোমেটিকই সে পাস করে দিবে আর কি। এনক্রিপশন পদ্ধতি ইউজ করতে পারেন, ভিপিএন এর মাধ্যমে আমরা কাজ করতে পারি এবং এনক্রিপ্ট করে কাজ করতে পারি। এনক্রিপ্ট মানে আপনার ডেটাটাকে আপনি সহজ টেক্সটটা হাই, এটাকে এমন একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে যে যেটা যে টেকনিকে এনক্রিপ্ট করা হয়েছে ওই টেকনিকে ছাড়া অন্য কোনো টেকনিকে ডিক্রিপ্ট করলে ওই হাই লেখাটা আসবে না, অন্য কিছু আসবে।
সো এনক্রিপশনের বেশ কিছু ওয়ে আছে, এটা একটা ডিফিকাল্ট কনসেপ্ট। এনক্রিপশনের উপরে আমাদের আলাদা কোর্সই আমাদের আছে, একটু শর্ট কোর্স আকারে করতে হয়। তো আপনারা চাইলে যে কোর্সেরা বা এই টাইপের অনেক ফ্রি প্ল্যাটফর্ম আছে, খুব ভালো ভালো ইউনিভার্সিটির এরকম শর্ট কোর্স করায়। আপনারা তো এখন মোটামুটি শেষের দিকে, তাই না? আর 1 বছর আছে। আপনাদের এখন বেশ কিছু টেকনিক্যাল নলেজ ইমপ্রুভ করতে হয়, মানে যুগের সাথে তাল মিলিয়ে শুধু এই গতানুগতিক এই পড়াগুলি ছাড়াও কিছু আউটার কোর্স করতে হবে। তার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মগুলি আমাদেরকে খুব সুবিধা দেয়। যেরকমটা বলছিলাম, আপনারা বিশ্বের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি ভালো ভালো কোর্স আছে যেগুলি আপনি ফ্রি অ্যাক্সেস করতে পারবেন এবং সার্টিফিকেটও পাওয়া যায়। আর সার্টিফিকেটের জন্য আপনাকে ফিনান্সিয়াল এইড অ্যাপ্লাই করতে হয়। আগে যখন এনরোল নামটি ক্লিক না করে ফিনান্সিয়াল এইড অ্যাপ্লাই করলে ওখানে একটা ফর্ম আসে, ফর্মটা কিভাবে ফিল আপ করুন, ওর মধ্যে কি লিখবেন এগুলি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। ওইভাবে ওখানে যদি ফিল আপ করে দেন আপনাকে সার্টিফিকেট সহ কোর্স তো ফ্রি করতেই পারবেন, সবসময় কোর্স ফ্রি করতে পারবেন। আর সার্টিফিকেট পাইতে না, সেই সার্টিফিকেটটাও পাবেন, যেগুলি আপনাদের পরবর্তী জীবনে অনেক কাজে লাগবে। মানে যে চাকরি বাকরিতে ঢোকার সময় আপনি কোর্সেরা বা এরকম আরও যে অনেক প্ল্যাটফর্ম আছে, কোর্সেরা নামই বারবার আসছে এই জন্য, কারণ এটা আপাতত হচ্ছে বড়গুলির মধ্যে সবচেয়ে বেশি পপুলার আর কি, এবং সবচেয়ে বেশি সংখ্যক ইউনিভার্সিটি এবং মাল্টিপল কোর্স। আপনার ডেটাবেস করছেন, ডেটাবেসের উপরে আপনারা এআই করছেন, মেশিন লার্নিং করছেন, সব কিছুর উপরে আলাদা আলাদা কোর্স আছে এবং অনেক ভালো ম্যাটেরিয়ালও আছে এর মধ্যে। তো দু একটা করে কোর্স নিজের পছন্দ মতো করা উচিত আমার মনে হয়। টাইম ইজ ভেরি ফ্লেক্সিবল, আপনি এনি টাইম বসে করতে পারবেন। আপনি 1 মাসের কোর্স যদি দ্রুত করে ফেলতে চান 1 সপ্তাহে করে ফেলতে পারবেন, অথবা 1 মাসের কোর্স 3 মাসেও করতে পারবেন। আচ্ছা, এনিওয়ে, এনক্রিপশনে হচ্ছে কি দ্য প্রসেস অফ এনকোডিং ডেটা টু প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, মানে আপনাকে এমন ভাবে এনকোডিং করে দেবে যাতে আনঅথরাইজড অ্যাক্সেস না করতে পারে, বা ওই ফাইলটা আপনাকে দিয়ে দিলেও আপনি ওইটা থেকে কিছু পাবেন না, মানে কিছু আপনি উদ্ধার করতে পারবেন না। commonly used in VPN, HTTPS and secure email, এই সব ক্ষেত্রে এই হচ্ছে এনক্রিপশন ইউজ করা হয়, যার অপোজিটটা হচ্ছে ডিক্রিপশন। তারপর হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম বা IDS, যেটা হচ্ছে টুলস দ্যাট মনিটর নেটওয়ার্ক ট্রাফিক ফর সাসপিসিয়াস অ্যাক্টিভিটি এন্ড পটেনশিয়াল থ্রেট। আমরা যে নেটওয়ার্কে কাজ করি অনেক সময় দেখেন যে আমার ব্যান্ডউইথ অনেক ভালো আছে কিন্তু তারপরেও আমি স্পিড পাচ্ছি না, তার মানে নেটওয়ার্ক কোথাও লিক আছে, কোনো লিক দিয়ে বের হয়ে যাচ্ছে, বা নেটওয়ার্কটা অটোমেটিক্যালি পাস হচ্ছে। অলরেডি ধরেন কোনো একটা মেশিন থেকে কন্টিনিউয়াস আপনি কিছু ব্রাউজ করছেন না বা আপনি কিছু ডাউনলোড করছেন না, অথবা কন্টিনিউয়াস সে ব্যান্ডউইথ মানে ক্ষয় করছে, মানে ব্যান্ডউইথ সে ইউজ করছে কন্টিনিউয়াস। তো এটা মনিটরিং করে যে কোন আইপি থেকে কি পরিমাণ ব্যান্ডউইথ খরচ হচ্ছে, এটার একটা মনিটরিং টুল। তো এইটার মাধ্যমে করা যায়। আর আরেকটা টুল আপনারা ওয়ারশার্কের নাম শুনেছেন না? ওয়ারশার্কের মাধ্যমে কিন্তু মনিটরিং করা যায়। আমার কম্পিউটারে তো ছিল মনে হয় ওয়ারশার্ক, আছে মনে হয়, পরে কখনো দেখবো। আজকে একটু চার্জ কম আছে, দুটো কথাগুলি সেরে শেষ করব। 26% আছে। আচ্ছা, তো এখানে কি করে আপনাকে ওই নেটওয়ার্কের ট্রাফিকটাকে মনিটরিং করে এবং সাসপিসিয়াস অ্যাক্টিভিটি এন্ড পটেনশিয়াল থ্রেট, যেগুলি মানে কমন যে থ্রেটসগুলি এবং সাসপিসিয়াস যে অ্যাক্টিভিটিসগুলি সেইগুলিকে সে অটোমেটিক নিজে প্রিভেন্ট করে, এবং ইউজ ব্যান্ডউইথ খরচ হচ্ছে অথচ আপনি ইউজ করছেন না সেটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ওই আইপি থেকে তো আসলে তেমন কিছু করা হচ্ছে না, তাহলে এত ব্যান্ডউইথ কেন যাচ্ছে, তার মানে ওইখানে কিছু একটা ঝামেলা আছে। তো সেই ঝামেলাটা আপনাকে ফাইন্ড আউট করে দিচ্ছে। সেই ফাইন্ড আউট করাটাও তো একটা কাজ, কোনটা থেকে হচ্ছে, কারণ একটা নেটওয়ার্কের মধ্যে অনেক কম্পিউটার থাকে। ধরেন আপনার অফিসেরই একটা নেটওয়ার্ক, এখানে 100 200 500 কম্পিউটার থাকতে পারে, কোন কম্পিউটার থেকে হচ্ছে সেটা তাকে ফাইন্ড আউট করতে হবে। আর এই জিনিসগুলো খুব দ্রুত স্প্রেড হয়, মানে একটা থেকে আরেকটা স্প্রেড হয়ে যেতে সময় লাগে না। সো যত দ্রুত ফাইন্ড আউট করে ওটাকে স্টপ করা যায় ততই আমরা ওটা থেকে বের হয়ে আসতে পারবো। এরপর অ্যাক্সেস কন্ট্রোল, একটা মেকানিজম দ্যাট রেস্ট্রিক্ট অ্যাক্সেস, মানে ফিঙ্গার দিয়ে আমাদের দরজা খুলে, চেহারা দেখলে দরজা খুলে, এরকম বিষয়টা, যেটা কিছু মেকানিজম দ্যাট রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু নেটওয়ার্ক রিসোর্সেস বেসড অন ইউজার আইডেন্টিটি এন্ড রোল। ইউজারের আইডেন্টিটি এবং রোল অনুযায়ী অ্যাক্সেস হবে। আমাদের ইআরপিতে আমার আইডিতে ঢুকলে আমি যে যে ফিল্ডগুলি দেখতে পাবো, আপনার আইডিতে ঢুকলে ওই সেম ইআরপি, হ্যাঁ, ims.ibs.edu.pd, এটাই আপনিও ঢুকবেন আপনার আইডি দিয়ে, আমি ঢুকবো আমার আইডি দিয়ে, দুজনের অপশনস কিন্তু আলাদা আলাদা আসবে।
আবার ধরেন অ্যাকাউন্ট সেকশন ঢুকবে, তার অপশন আলাদা আসবে। আমাদের হচ্ছে চেয়ারম্যান সাহেব যখন ঢুকবে তার অপশন আলাদা আসবে, তাই না? তার মানে এটা ইউজারের প্রিভিলেজ অনুযায়ী তার যেইটুকু দরকার সেই পরিমাণ অ্যাক্সেস দেওয়া থাকে। এবং এছাড়াও ওই যে আপনার নেটওয়ার্কের মধ্যে এটা আছে, আর ওই যে আইডেন্টিটি করার জন্য আপনার ফিঙ্গার হতে পারে, আইরিস হতে পারে, অথবা যে কোনো আইডেন্টিটির মাধ্যমে আপনাকে অথরাইজ করা হতে পারে আর কি। রেগুলার আপডেট এন্ড প্যাচিং, আমরা আমাদের যে ফাইলগুলিকে রেগুলার আপডেট করলে প্যাচ ফাইলের মাধ্যমে লেটেস্ট ইনফরমেশনটা অটোমেটিক ইনক্লুড হয়ে যায় এবং আমরা সেই অনুযায়ী আমরা হচ্ছে সিকিউরিটিটাকে পেয়ে যাই। সো নেটওয়ার্কের সিকিউরিটি একটা বিগ কনসার্ন। কেন নেটওয়ার্ক ইউজ করব, তারপরে ছিল যে কেন কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করব। ফাস্ট এন্ড ইজি কমিউনিকেশন, মোর স্টোরেজ স্পেস, আপনার স্পেস যা আছে আপনি ক্লাউডের মাধ্যমে অথবা মাল্টিপল ক্লাউডের কথা বাদ দিলেন, আপনি শেয়ার্ডের মাধ্যমে আপনি সব কম্পিউটারের হার্ড ডিস্কে এক জায়গায় রিসোর্স হিসেবে ইউজ করতে পারেন, তাই না? আমি এই ক্যাটাগরি ফাইল নাম্বার 1 এ রাখলাম, বি ক্যাটাগরি ফাইল নাম্বার 2 তে রাখলাম, সবগুলির সাথে সবাই যদি অ্যাক্সেস করা থাকে ফোল্ডার শেয়ার, তাহলে সবাই সবগুলিকে অ্যাক্সেস করতে পারছে। তার মানে আপনার 50টা কম্পিউটারের হার্ড ডিস্ক 50 জন ইউজ করতে পারছে। আগে তো ইন্ডিভিজুয়াল ইউজ করতো, এখন নেটওয়ার্কে আসার মাধ্যমে সবাই সবারটা ইউজ করতে পারছে। সো আপনার স্টোরেজ বেড়ে যাচ্ছে। ইজিয়ার শেয়ারিং অফ ইনফরমেশন, ইনফরমেশন শেয়ার করাটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে, যার মাধ্যমে আপনি রিসোর্সও শেয়ার করতে পারেন, যেমন প্রিন্টার শেয়ার করতে পারেন, আপনি আপনার প্রসেসর, র‍্যাম এগুলোকেও শেয়ার করতে পারেন। এক কম্পিউটারের প্রসেসরের ক্যাপাসিটি বা র‍্যাম হচ্ছে অন্য কম্পিউটারেও আপনি শেয়ার করে দিতে পারেন, তার জন্য আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হয়। বেটার সিকিউরিটি, আপনি নেটওয়ার্কে আসলে আপনি কম্পিউটারকে হচ্ছে আরো ভালো ভালো সিকিউরিটি যে কনসার্নগুলি আছে, যে সিকিউরিটি সফটওয়্যারগুলি আছে সেগুলোর মাধ্যমে আপনি আরো সিকিউরিটি করতে পারবেন। সো কেন আমরা কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত হব, তার এই কিছু রিজন। আপনি ফাস্ট এবং ইজি কমিউনিকেশন পাচ্ছেন, স্টোরেজ বেশি পাচ্ছেন, ইজিয়ার শেয়ারিং পাচ্ছেন, রিসোর্স এবং ফাইল, আর বেটার সিকিউরিটি এটসেট্রা এগুলি পাচ্ছেন আর কি। তো এটা ছিল আমাদের আগের দিনের নোট। আমরা দেখি, যেহেতু আপনারা নেটওয়ার্ক এন্ড সার্ভার করছেন, সো আপনার বিষয়টা বোঝা দরকার যে সার্ভার কি। সার্ভার হচ্ছে যে সার্ভ করে, আর ক্লায়েন্ট কি? ক্লায়েন্ট হচ্ছে যে সার্ভিস নেয়। তো তাহলে আপনার যদি ভাষায় যে হোয়াট ইজ সার্ভার, সার্ভার ইজ এ স্পেশালাইজড কম্পিউটার অর সফটওয়্যার। হোয়াই স্পেশালাইজড? বিকজ যেহেতু এই কম্পিউটারটা অনেককে সার্ভিস দিবে, সো তার রিসোর্স পাওয়ারফুল হওয়া যায়। মানে নরমাল একটা কম্পিউটারকে যদি আপনি সার্ভার করেন, ও খুব দ্রুত হিট হয়ে যাবে এবং বেশি ইউজার যদি অ্যাট এ টাইম ওইটাকে অ্যাক্সেস করতে চায়, তাহলে সে আনস্টেবল হয়ে যাবে বা হ্যাং হয়ে যাবে। মানে হ্যাং হয়ে যাওয়া মানে কি, আপনি আপনার মনে করেন আমাদের ওয়েবসাইটটাই আমরা যদি একটা নরমাল আমার ল্যাপটপের মধ্যে দিয়ে চালাই, ওয়েবসাইট একটা, আপনারা তো জানেন একটা ওয়েবসাইট কি। ওয়েবসাইট একটা সার্ভারের মধ্যে যে সফটওয়্যারটা কি, ওয়েব সার্ভারে একটা হচ্ছে ওয়েবসাইট বা কিছু একটা ওয়েবসাইটের সমষ্টি, ওইটাকে যদি আমার এখান থেকে চালাই যেটা সবকিছু, তাহলে এটা হয়তো 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টা চলবে, সার্ভিস দিতে পারে। তারপরে দেখা যাচ্ছে যে এটা এত হিট হয়ে যাচ্ছে যে হার্ডওয়্যার ওটাকে সাপোর্ট করছে না। মানে ডিভাইস যখন অনেক হিট হয়ে যায় তখন অটোমেটিক হ্যাং হয়ে যায়। এই জন্য স্পেশালাইজড কম্পিউটার বলা হয়েছে, যার পাওয়ারটা বেশি থাকবে, or software system that provide data। যখন আমরা নেক্সট ডে প্র্যাকটিস করব ডিএনএস সার্ভার, ডিএইচসিপি সার্ভার, আমরা কি রিয়েল সার্ভার এনে প্র্যাকটিস করব? আমরা সফটওয়্যারের মাধ্যমে সার্ভার তৈরি করব। মানে আমরা প্যাকেট ট্রেসারের মধ্যে যে সফটওয়্যার কম্পিউটার আছে ওইটার ভিতরেই কনফিগারেশন করব, বাট কনফিগারেশনটা রিয়েল কনফিগারেশনে যা করতে হয় সেরকমই, সেটারই ক্লোন কনফিগারেশন, কিন্তু আসল তো ডিভাইস না। সেজন্যই সফটওয়্যার সিস্টেমের কথা এর সাথে বলা হয়েছে that provides service, data or resources to client over network, and a client can be another computer, smartphone or application that send request to the server। The client হচ্ছে যে সার্ভারের কাছে রিকোয়েস্ট সেন্ড করে এবং সার্ভার থেকে সার্ভিস নেয়। Think of a server is a restaurant kitchen that process food, and the service and customers are client। হাউ সার্ভার ওয়ার্ক, কিভাবে কাজ করে? ক্লায়েন্ট সার্ভার মডেলে এটা কাজ করে। আমাদের তো দুইটা মডেল ছিল, একটা পিয়ার টু পিয়ার মডেল, একটা ক্লায়েন্ট সার্ভার মডেল, তাই না? তো কম্পিউটার অর্গানাইজেশনে, কম্পিউটার আর্কিটেকচারে হচ্ছে দুই রকম আর্কিটেকচার হয়। তার ক্লায়েন্ট সার্ভার মডেল এটা কাজ করে। তার ক্লায়েন্ট হচ্ছে ওই যে সহজ কথায় আপনার যে রিকোয়েস্ট সেন্ড করবে, আর সার্ভার হচ্ছে যে রিকোয়েস্টটাকে প্রসেস করে আউটপুট দেবে।
different type of server. File server এর কাজ কি? Store and allow access to files across the network. File server এর কাজ হচ্ছে আপনার ডেটা স্টোর করবে এবং ইউজার প্রিভিলেজ অনুযায়ী অ্যাক্সেস দিবে। দেখা যাচ্ছে যে একটা সার্ভারে সবাই ফাইল আপলোড করতে পারছে না, আবার সবাই সব ফোল্ডারও অ্যাক্সেস করতে পারছে না। তাহলে প্রিভিলেজ অনুযায়ী ফাইল স্টোর করা এবং ওখান থেকে অ্যাক্সেস করা এই পারমিশন থাকে যে সার্ভারে, তাকে ফাইল সার্ভার বলে। ওয়েব সার্ভার হচ্ছে ডেলিভার ওয়েব পেজ এন্ড হ্যান্ডেলস HTTP বা HTTPS রিকোয়েস্ট, যেমন অ্যাপাচি অথবা nginx। ডেটাবেস সার্ভার স্টোর এন্ড ম্যানেজ ডেটাবেসেস, যেমন MySQL বা SQL সার্ভার এটসেট্রা, ওরাকেল হতে পারে। মেইল সার্ভার সেন্ড এন্ড রিসিভ ইমেল, ইমেলটাকে সেন্ড এন্ড রিসিভ করার জন্য আপনি একটা নিজস্ব ইমেল ক্লায়েন্ট তৈরি করলেন, লাইক জিমেলের মাধ্যমে আমরা না করে আমি আমার কোম্পানি, যেমন আমাদের ইমেল অ্যাড্রেসগুলি কেমন name@domain, তাই না? name@domain দিয়ে যখন আপনি করবেন তখন আপনাকে এরকম মাইক্রোসফট এক্সেল সার্ভারে একটা एग्जांपल, এরকম আরো অনেক আছে। তো এটার মাধ্যমে আপনাকে একটা ইমেল সার্ভার তৈরি করতে হয়। সেই ইমেল সার্ভারের মাধ্যমে আপনি নিজস্ব, যেমন জিমেল সার্ভিস ইউজ করেন, ওখানে আপনার কিছু করা লাগে না, আপনি ডাইরেক্ট ব্রাউজারে ঢুকে gmail.com ঢুকে অ্যাক্সেস করতে পারেন। কিন্তু আপনাকে ওই সার্ভারটা, জিমেল সার্ভারটা তো তৈরি করার মতো যদি নিজে একটা মেল সার্ভার তৈরি করতে চান, যেমন কোম্পানিগুলির নিজস্ব মেল সার্ভার থাকে, তারা নিজেদের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য ইন্টারনেট লাগে না, ইন্টারনেট হলেই হয়। অথবা যদি দূরবর্তী লোকেশনে মনে করেন আমি অন্য দূরবর্তী কোনো জায়গা থেকে আমার iOS অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি শুরুতে google.com দিয়ে ঢুকি, একটা ব্রাউজার পেজে তো আসতে হবে, মানে আমি ওই অ্যাড্রেসটা লিখবো কোথায়? অ্যাড্রেসটা কিন্তু আমি জিমেল অ্যাড্রেসেই লিখি, মানে আমি যে ios.edu আমার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে mislam@ios.edu.bd, এটা কোথায় লিখি? এটা লেখার জন্য একটা পেজ লাগবে, ওইটা আমি জিমেলে ঢুকে লিখি। এরকম যে মেল সার্ভারগুলি কমনলি ইউজ করা হয়, যত ইউনিভার্সিটি আছে বা এরকম অর্গানাইজেশন আছে, সবাই কিন্তু জিমেলে ঢুকেই লিখে। জিমেলে ঢুকে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিলেই আপনার দেখা যাচ্ছে এই সার্ভারে ঢুকে চলে আসে। আচ্ছা, মেল সার্ভার হচ্ছে, তাহলে মেইনলি মনে রাখেন যে মেল হচ্ছে ই করার জন্য, সেন্ড এন্ড রিসিভ করার জন্য। প্রিন্ট সার্ভার, যেটা আপনাকে ম্যানেজেস প্রিন্টার এন্ড হ্যান্ডেল প্রিন্টার জবস ফ্রম ক্লায়েন্ট, মানে প্রিন্টিং এর অনেকগুলি কম্পিউটার থেকে যখন কিউ মেইনটেইন করে বা প্রায়োরিটি মেইনটেইন করে প্রিন্টিং করা হয়, তো স্কুলিং প্রবলেমটা যাতে না হয় এবং একটা সাথে আরেকটা যেন মিক্স আপ না হয়ে যায়, এই জন্য প্রিন্ট সার্ভার, যদি এখন খুব একটা প্রয়োজন হয় না, কারণ এখন আমরা আইপি প্রিন্টার ইউজ করি, আপনি কমান্ড দিবেন যে প্রিন্টার থেকে যেখান থেকে দেন না কেন, ওইটা সরাসরি ওই আইপি অ্যাড্রেসে, মানে ওই লোকাল যে প্রিন্টারটা, ওই প্রিন্টারের মেমোরিতেই আপনার কিউ করে রাখে এবং 1 বাই 1 ওইটা প্রিন্ট করে। দ্যাটস ওয়াই প্রিন্ট সার্ভারে এখন খুব একটা প্রয়োজন হয় না। অ্যাপ্লিকেশন সার্ভার রান এন্ড ম্যানেজেস বিজনেস অ্যান্ড লজিক অফ অ্যাপস। ডিএনএস সার্ভার, যেটা ডোমেইন নেম রিজলভ করে, বলেছিলাম আগে। ডিএনএস সার্ভার প্রক্সি সার্ভার, যেটা কি করে, অ্যাক্টস অ্যাজ এ মিডলম্যান বিটুইন ক্লায়েন্ট এন্ড আদার সার্ভার। আপনি ক্লায়েন্ট আপনাকে অন্য একটা সার্ভারের পথ দেখিয়ে দিচ্ছে, এটা হচ্ছে প্রক্সি সার্ভারের কাজ। মানে প্রক্সি কি, একটা মধ্যবর্তী মানুষ, মানে আমি সরাসরি ওইখানে পৌঁছাতে পারছি না, মাঝখানে অন্য একজনের সাহায্য নিয়ে পৌঁছাচ্ছি, সেটাই হচ্ছে প্রক্সি। ক্লাউড সার্ভার, যেখানে হোস্ট করি আমরা, যে ক্লাউডে ডেটা রাখি আমরা, তো তার জন্য তো একটা সার্ভার লাগবে, যেটা কি করে হোস্টেড অন ক্লাউড প্ল্যাটফর্ম এন্ড ইউজড অন ডিমান্ড, যেমন AWS অ্যামাজন ওয়েব সার্ভিস আর কি। AWS এটা একটা ওয়েব সার্ভার, এই ধরনের হচ্ছে মানে যে কোনো ক্লাউড সার্ভিসটাকে আপনারা দেখেন যে মাল্টিপল টাইপস অফ সার্ভারের কথা এখানে আছে, আপনাদের টাইপসগুলি এবং তার সংক্ষিপ্ত কাজগুলি খেয়াল রাখবেন যে এই ধরনের সার্ভারকে নিয়ে আমরা সাধারণত কাজ করি, ঠিক আছে? এরপর আসলে দেখেন সার্ভার হার্ডওয়্যার ভার্সেস ক্লায়েন্ট হার্ডওয়্যার। সার্ভার এবং ক্লায়েন্ট হার্ডওয়্যারের যে আছে, সার্ভারে হচ্ছে আপনার পারপাসটা কি, সার্ভ মাল্টিপল ইউজার, আর ক্লায়েন্ট হচ্ছে ইউজ বাই ওয়ান ইউজার। একটা কম্পিউটারে এট এ টাইম একজন ইউজ করে, একজন চলে যায় আরেকজন ইউজ করে, তো এট এ টাইম একজন যে ইউজ করছে সেটা হচ্ছে ক্লায়েন্ট, আর অনেককে সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে আপনার সার্ভার। এটা হলো পারফরম্যান্স হাই হওয়া থাকে এবং এটা পারফরম্যান্স মডারেট হলেই হয়। আপ টাইম ডিজাইন ফর 24/7 ইউজ, মানে একটা সার্ভার সাধারণভাবে কখনো বন্ধ করা হয় না, আনলেস ওইটাকে আপগ্রেড করা ছাড়া, অথবা ওইটাতে কোনো রকম ফল্ট হলে রিস্টার্ট দেওয়া হয়।
এইটা ছাড়া এমনি সার্ভার কখনো আপনি করা হয় না, 24/7 এটা চলে। আর ক্লায়েন্ট এটা হচ্ছে নরমাল ইউজার, মানে যতক্ষণ আমরা কাজ করছি, আমি যখন উঠে যাই তখন, মানে লাস্ট যখন উঠে যাই তখন শাটডাউন দিয়ে দেওয়া। স্টোরেজ, লার্জ স্টোরেজ থাকে এবং ফাস্টার স্টোরেজ থাকে, যেহেতু অনেক দ্রুত ডেটাকে রিড রাইট করা লাগে। দ্যাট মিন্স আপনার 10টা ইউজারের রিকোয়েস্ট আসছে, সেটাকে তো দ্রুত রিড করতে হবে, দ্রুত রিড এবং রাইট করতে হবে। এই জন্য ওখানে যে স্টোরেজ থাকে সেই স্টোরেজটাও একটু বেশি থাকে এবং ফাস্টার থাকে, এবং এখানে রেড এবং এসএসডি টেকনোলজি ইউজ করা হয়। আর ক্লায়েন্টের ক্ষেত্রে নরমাল হলেই হচ্ছে। কুলিং বা পাওয়ার সিস্টেম কি হয়, আপনার একটা কম্পিউটারের জন্য পাওয়ার সাপ্লাইটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে যখন এটা একটা আপনার যখন সার্ভার টাইপের কম্পিউটার হবে, আপনার পাওয়ার সাপ্লাই তো চিনেন যে নরমালি 500 টাকা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, কিন্তু একটা হাই এন্ডের কম্পিউটারে কখনোই নরমাল পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয় না, খুব অল্পতে নষ্ট হয়ে যেতে পারে। যখনই একটা পিসি 24/7 চলবে অথবা হাই এন্ডের কাজ হবে, গ্রাফিক্স বা রেন্ডারিং টাইপের কাজ হয়, তখন ওইটার মধ্যে লোড পড়ে অনেক বেশি। এই ধরনের পিসিতে অবশ্যই দামি পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয়। ওই পাওয়ার সাপ্লাইয়ের বেসিক কাজ কি? পাওয়ার সাপ্লাইয়ের বেসিক কাজ হচ্ছে, বলেন তো বেসিক কাজ কি? 220 ভোল্ট যদি কারেন্ট থাকে ওটাকে কমে কত ভোল্ট করে? সাধারণত মোবাইলটা জানে 6 ভোল্ট করে। আপনি কথা বলতেছেন কম্পিউটার নিয়ে, তাহলে কম্পিউটার পাওয়ার সাপ্লাই বলেন। কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি তে কনভার্ট করে ফার্স্টে। আমরা তো লাইনের কারেন্ট ইউজ করি, এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে এবং 220 টু 110, মানে 110 ভোল্ট থেকে 220 ভোল্ট যেটাই পাক না কেন সেটাকে এসে 5 এবং 12 ভোল্ট ডিসি তে কনভার্ট করে। ঠিক আছে, +-5 +-12 যে দুইটা মাদারবোর্ড এবং অন্যান্য ইন্টারনাল হার্ডওয়্যারের দরকার। এদের দরকার হচ্ছে এই ভোল্টেজটা। আর এসি কারেন্টও দরকার নাই। আর আমাদের দেশে 220 ইউজ করে, ইউরোপ আমেরিকাতে 110 ইউজ করে। সো সব পাওয়ার সাপ্লাই 110 এবং 220 দুই মোডেই কাজ করে। মানে বাংলাদেশে একটা পাওয়ার সাপ্লাই আপনি আমেরিকা দিয়েও কাজ করতে পারবেন। কারণ এটার মধ্যে জি নষ্ট হয়ে যায় কখন আবার বেশি আসে কখন কি জন্য পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা ট্রান্সফরমার থাকে, কিছু ক্যাপাসিটর থাকে। তো যখন প্রেসার অনেক বেশি আসে এবং আপনার পাওয়ার লেভেল ফ্ল্যাকচুয়েট করে বেশি, তখন ওটার উপরে লোড পড়ে বেশি। লোড করলে ওই ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো একটা ভালো পাওয়ার সাপ্লাই মিনিমাম 4-5 হাজার টাকা দাম। উপরে গেলে সার্ভারের পাওয়ার সাপ্লাই আরো বেশি দাম, দেখতে ওরকমই কিন্তু ওরকম সাইজেরই, কিন্তু ওর ভিতরের মাল ম্যাটেরিয়াল অনেক ভালো। ঠিক আছে, তো একটা ভালো কম্পিউটার আপনারা কিনতে গেলে সবসময় আপনি এমনি ধরুন নর্মাল 1200-1500 টাকার কেসিংগুলিতে ওই 500 টাকা পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে। আপনি যখন 3000 টাকার একটা কেসিং কিনবেন তখন দেখবেন যে হচ্ছে একটু বেটার পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। বাট আপনি যখন 3000 টাকার কেসিংটার মধ্যে একটা সার্ভার তৈরি করতে চাবেন, মনে করেন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইটই করলেন, হ্যাঁ, বা পার্সোনাল একটা ইআরপি করলেন, সেটাকে খুব বেশি না 10-20টা ইউজার হয়তো হিট করবে এরকম, মানে খুব লাইট লোডের একটা হালকা লোডের একটা সার্ভার বানালেন, সেক্ষেত্রেও আপনার উচিত হবে ওই পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে, মানে নতুন অবস্থায় ওই পাওয়ার সাপ্লাইটা বলবে যে ভাই দোকানদার, এই আপনি পাওয়ার সাপ্লাইটা রাখেন, আমাকে একটা ভালো পাওয়ার সাপ্লাই দেন, অ্যাডিশনাল টাকা আমি দেব। এইভাবে ওই ভালো পাওয়ার সাপ্লাই লাগাইতে হয়, কারণ ডিফল্ট যে পাওয়ার সাপ্লাইটা থাকে ওইটা খুবই নিম্নমানের থাকে, এক্সেপ্ট দ্য সার্ভার কেসিং। সার্ভার কেসিং এর দামও অনেক, সো সার্ভার কেসিং এর পাওয়ার সাপ্লাই ভালোটাই দেওয়া থাকে, যেটার দাম 1000-2000 টাকার নিচে না। আর নরমাল পাওয়ার সাপ্লাইয়ের দাম 500 টাকা। কাজ একই, ওই 220 টু 110 টু 220 এসি কে ডিসি তে কনভার্ট করে, রিকোয়ার্ড ডিসি মানে 5 and 12 ডিসি তে কনভার্ট করে দেয়, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, এরপর দেখেন আপ টাইম গেল, তারপর স্টোরেজ গেল, কুলিং, আচ্ছা এগুলো তো আমরা দেখলাম। তারপরে সার্ভার অপারেটিং সিস্টেম, সার্ভারে যে অপারেটিং সিস্টেম ইউজ করা হয় এইগুলি আমরা নরমাল যে উইন্ডোজ ইউজ করি এই উইন্ডোজ না, সার্ভারের জন্য ডেজিগনেটেড আলাদা অপারেটিং সিস্টেম আছে। যদি আপনি উইন্ডোজ ইউজ করেন তাহলে এই যে যেমন উইন্ডোজ সার্ভারের বিভিন্ন ভার্সন আছে, সেই উইন্ডোজ সার্ভার 2000, 2003 এগুলি অনেক পপুলার ছিল সেই সময়ে। কারেন্ট সময়ে এসে আপনারা যে উইন্ডোজ সার্ভার 2019, 2022 এইগুলি ইউজ করবেন। সার্ভারের জন্য আমরা উইন্ডোজ 10 ইউজ করি না বা উইন্ডোজ 11 ইউজ করি না, এগুলি কোথায় ইউজ করি? ক্লায়েন্ট পিসিতে ইউজ করি। তার মানে সার্ভারের জন্য সার্ভার বেসড অপারেটিং সিস্টেম লাগে। সার্ভার বেসড অপারেটিং সিস্টেমের মধ্যে ক্লাস তো শেষ, আপনারা এত পরে আসলে মানে খালি হাজিরা দেওয়া তো কিছু
কিছু শেখাও তো দরকার, তাই না? আপনারা একটু একটু ডেট নাই তো অ্যাটেন্ডেন্স তো লিখতে থাকে, যখন লিখে ছেড়ে দেন কাগজ যার কাছে আছে। আচ্ছা, লিনাক্স সার্ভারে দেখেন, লিনাক্সের মধ্যে উবুন্টু সার্ভার, উবুন্টুর একটা আছে হচ্ছে ক্লায়েন্ট, আমরা যেটা ইউজ করি নরমালি, ওইটাই সার্ভার ভার্সন আছে। আমরা সেন্টোস ইউজ করতে পারি, ডেবিয়ান বা রেড হ্যাট, এইগুলি হচ্ছে আলাদা আলাদা লিনাক্সের ডিস্ট্রিবিউশন। তো এইগুলি আপনার ক্লায়েন্ট এবং সার্ভার ডুয়াল মোডেই কাজ করে। লিনাক্স একটা লাইট ওয়েট অপারেটিং সিস্টেম, মানে খুব হালকা। আমরা যদিও এখনকার ডিস্ট্রিবিউশনগুলিতে দেখতে পাই যে বেশ বড় 4 জিবি 5 জিবি সাইজের হয়ে যায়। এটা ওই গ্রাফিক্যাল মোড এবং বেশ কিছু অ্যাপ্লিকেশনস ওইটার মধ্যে, মানে মেন কোর ইঞ্জিন ছাড়াও বেশ কিছু আদার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ওর মধ্যে ইনক্লুড করার জন্য সাইজ এত বড় হয়ে যায়। বাট মেন যে ফ্রি ইউনিক্স, সেটা সাইজ কিন্তু এত বড় না। উইন্ডোজেরও সাইজ, উইন্ডোজে দেখেন আগে সাইজ কম ছিল, আস্তে আস্তে সাইজ বড়, বা আপনার উইন্ডোজের বিভিন্ন ভার্সনের মধ্যে দেখবেন সাইজের ডিফারেন্স আছে অনেক। তো এইটা কেন হয়? কারণটা হচ্ছে যে অনেক থার্ড পার্টি কিছু আমরা এর মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, থার্ড পার্টি বিভিন্ন সফটওয়্যার ইনক্লুড করে দেওয়া হয়।